পরীক্ষার ফল প্রকাশ। পাশের হার 83.04, কমেছে জিপিএ 5। কর্মমুখী শিক্ষাকে গুরুত্ব দেওয়ার তাগিদ শিক্ষামন্ত্রী। শিক্ষায় ব্যয়কে বিনিয়োগ মনে করে সরকার, বললেন প্রধানমন্ত্রী। মেয়েদের থেকে ছেলেরা কেন পিছিয়ে, কারণ খুঁজে বের করার নির্দেশ। 7 জানুয়ারি নির্বাচনের পর দেশ আরো বেশি সংকটে, আওয়ামী লীগ সরকার উপলব্ধি করছে না, সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল। জাতীয় পার্টি চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই, লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। কিশোর গ্যাং আতঙ্কে রাজধানীর করাইলবাসী, বাড়ছে আগ্নেয়াস্ত্র ব্যবহার, বিপদকামিতা ঠেকাতে কাজ চলছে, জানালো পুলিশ। দেখছিলেন সংবাদ শিরোনাম, সংবাদ দুপুরে, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। শুরুতেই ফ্রুটিকার সৌজন্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। এসএসসি ও সমমান পরীক্ষায় এবার গড় পাশের হার 83.04%। আর সারা দেশে জিপিএ 5 পেয়েছেন 1,82,129 জন। পাশের হারে শীর্ষে যশোর বোর্ড। ফল বিশ্লেষণ করতে গিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, সরকারের নেয়া নানামুখী পদক্ষেপ এবার ফলাফল আগের বছরের চেয়ে ভালো হয়েছে। জয়া যাদবের প্রতিবেদন, জানাচ্ছেন জুবায়ের রাজিন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার গড় পাশের হার 83.04%। সারা দেশে জিপিএ 5 পেয়েছেন 1,82,129 জন। পাশের হারে শীর্ষে যশোর বোর্ড, আর সর্বনিম্ন পাশের হার সিলেট বোর্ডে। ঢাকা শিক্ষা বোর্ডে পাশের হার 83.92%। জিপিএ 5 পেয়েছেন 49,190 জন। কুমিল্লায় পাশের হার 79.23%। জিপিএ 5 পেয়েছেন 12,100 জন। চট্টগ্রামে পাশের হার 82.80%। সেখানে জিপিএ 5 পেয়েছে 10,823 জন। ময়মনসিংহে পাশের হার 85%। জিপিএ 5 পেয়েছে 13,197 জন। রাজশাহীতে পাশের হার 89.26%। জিপিএ 5 পেয়েছে 28,074 জন। বরিশালে 89.13%। জিপিএ 5 পেয়েছে 6,145 জন। যশোরে 82.33%। জিপিএ 5 পেয়েছে 20,760 জন। সিলেটে পাশের হার 73.35%। জিপিএ 5 পেয়েছে 5,471 জন। দিনাজপুরে 78.43%। জিপিএ 5 18,105 জন। কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার 81.38%। এ বোর্ডে জিপিএ 5 পেয়েছে 4,081 জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার 79.66%। আর জিপিএ 5 14,206 জন। ফলাফল হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা। আমাদের রেজাল্ট একদম আমাদের ইচ্ছা মতোই হয়েছে, সবাই মোটামুটি জিপিএ 5 পেয়েছি। রেজাল্ট নিয়ে খুবই ভালো, আমরা অনেক কষ্ট করেছি রেজাল্টের জন্য, সবাই রেজাল্ট ভালো করে এখন আমাদের খুবই ভালো লাগছে। আমাদের অনুভূতি আসলে খুবই ভালো, আমরা যেরকম ফল আশা করেছিলাম সেরকম আসলে ভালোই পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি আসলে ভীষণ খুশি। এই প্রথম কোভিডের পরে কিন্তু তারা ফুল সিলেবাসে পরীক্ষা দিয়েছে। আমার 100% পাস করেছে তারা, এবং 278 জনের মধ্যে 162 জন জিপিএ 5 পেয়েছে। আমরা প্রচন্ড খুশি এবারের ব্যাচটা নিয়ে, কারণ আমরা অনেক টেনশনে ছিলাম যে আমাদের ফুল সিলেবাস প্রথম যাচ্ছে, এরা যেন সব সম্পূর্ণভাবে পাস করতে পারে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফল বিশ্লেষণ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সরকারের নেয়া নানা পদক্ষেপে বেড়েছে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা। বছর এসে আমরা দেখতে পাচ্ছি 20,13,000-এ সেটা পৌঁছেছে। দেশের জনসংখ্যা দ্বিগুণ না হলেও পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু দ্বিগুণ হয়েছে। সেটা কেন হয়েছে, এখন যদি সেই কারণগুলো আমরা যদি দেখি, সেখানে আমরা পরিষ্কারভাবে দেখব মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা সুনির্দিষ্ট যে নীতিগুলো নিয়েছিলেন, সুনির্দিষ্ট পলিসি ইন্টারভেনশন যেগুলো করেছিলেন, অর্থাৎ ব্যয় কমানো, উপবৃত্তি দেওয়ার মাধ্যমে, মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠনের মাধ্যমে এবং শিক্ষা উপকরণ দেওয়ার মাধ্যমে, শিক্ষকদের এমপিও যে দেয়া হয়েছে সেটার কলেবর বৃদ্ধি করার মাধ্যমে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক আকারে বিনিয়োগ করার মাধ্যমে এবছর 51টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশের হার 0। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর হোলি ক্রস ও মণিপুর স্কুল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা ও মাজহারুল ইসলাম। শুরুতেই হোলি ক্রস স্কুল থেকে যুক্ত হচ্ছেন জান্নাতুল মোহনা। মোহনা, ফলাফল নিয়ে শিক্ষার্থীদের মাঝে কেমন উচ্ছ্বাস দেখছেন আপনি?
ধন্যবাদ তন্নি। আপনি যেমনটা বলছিলেন কেমন উচ্ছ্বাস দেখছি। এখন হয়তো বেলা 2টোর কাছাকাছি বেজে যাওয়াতে এবং 2টোর বেশি বেজে যাওয়াতে শিক্ষার্থীদের সংখ্যা কমে গেলেও কিছুক্ষণ আগ পর্যন্ত এই হলিক্রস প্রাঙ্গণ ছিল শিক্ষার্থীর আনন্দ উল্লাসে উত্তেজিত এবং এই শিক্ষার্থীদের আনন্দ উল্লাসের বাদ ভাড়া আনন্দ আমরা দেখতে পেয়েছি। এখনো যদি আপনারা তাকিয়ে দেখেন যে অনেক শিক্ষার্থী এসেছেন এবং বিশেষ করে তারা কিন্তু অনলাইনেই এবং SMS এর মাধ্যমে তাদের ফল বেলা 12টার দিকে জানতে পেরেছেন। এই জানতে পারার পরেও তারা বান্ধবীদের সাথে, যাদের সাথে এতদিন যাবত পড়াশোনা করেছেন, তাদের সাথে কিন্তু দেখা করতে, তাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতেই কিন্তু তারা হলিক্রস প্রাঙ্গণে এসেছেন এবং দেখা সাক্ষাৎ করেছেন। এখনো পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা আসছেন, শিক্ষার্থীরা এসে তাদের যে আনন্দ, ভালো ফলাফলের যে আনন্দ, সে আনন্দ হচ্ছে ভাগাভাগি করে নিচ্ছেন। তো এই নিয়ে যদি আমরা কথা বলতে চাই যে কেমন লাগছে, কি পেয়েছেন, ফলাফল কি হয়েছে? ফলাফল তো GPA 5 সবগুলোতে প্লাস, তো খুব ভালো লাগতেছে। 2 বছর কষ্ট করছি, এই মা বাবারও কষ্ট হয়েছে, তো মা বাবাও অনেক প্রাউড, আমারও অনেক ভালো লাগছে। শুনছিলেন শিক্ষার্থীদের বাদ ভাঙা যে আনন্দ বা এত কষ্টের পরে যে ভালো ফলাফলের যে আনন্দ, আমরা সেটাই শুনছিলাম। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই যে কি রেজাল্ট এসেছে? এটা গোল্ডেন প্লাস আর GPA 5 যেটা আশা ছিল সেটাই এসেছে। আর এবার তো আপনাদের ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে, তো এই নিয়ে কোনো চাপে ছিলেন বা কোনো শঙ্কা ছিল কি? ফার্স্টে একটা ভয় পেয়েছিলাম, বাট 2টা বছর কষ্ট করে পড়ছি, তো পরীক্ষার সময় অত ভয় লাগে নাই, মানে ভালোভাবে পরীক্ষা দিয়েছি, মানে সমস্যা হয় নাই। আর আপনি জানেন আজকে তো মা দিবস, হ্যাঁ, তো এই যে ভালো ফলাফলের উৎসর্গটা কাকে করবে? সবার আগে মাকে করব, পাশাপাশি বাবা, ফ্যামিলি তো আছেই, সবাইকেই। ধন্যবাদ। শুনছিলেন একজন শিক্ষার্থীর কাছ থেকে শুনছিলাম যে কিভাবে তাদের মা বাবা এবং অভিভাবকের অনুপ্রেরণায় তারা ভালো ফলাফল জুগিয়েছেন এবং কিভাবে তার পরিশ্রমের ফলে যে সাধনার ফলে যে কাঙ্ক্ষিত ফলাফল, সেই ফলাফল পেয়ে তারা কতটা উচ্ছ্বাসিত হয়েছেন। এবং এখানে কেবল শিক্ষার্থীরাই না, শিক্ষার্থীদের সাথে আমাদের অভিভাবকরাও আছেন এবং অভিভাবকরা জড়ো হয়েছেন শিক্ষার্থীদের সাথে তাদের সন্তানদের আনন্দ ভাগাভাগি করে নিতে। তো আমরা যদি একটু কথা বলতে চাই যে আপা একটু জানাবেন আপনার সন্তান কি পেয়েছে এবং সন্তানের এই পাওনা দেখে কেমন লাগছে? ভালোই তো, একটু পরে আসছি। কথা বলো বলো কিভাবে ধরো বলো কেমন লাগছে আপা? কি বলো? আনন্দ হারা দেখছেন তো কিভাবে শিক্ষার্থীদের মায়েরাও একজন আরেকজনকে বলার জন্য তারা এগিয়ে দিচ্ছে, কিন্তু নিজেরাই শঙ্কিত এবং নিজেরা হয়তো লজ্জা পাচ্ছেন, তারপরেও তারা কিন্তু বলতে চাচ্ছিল এবং তাদের কিন্তু আমরা সেই তখন থেকে দেখছিলাম তারা কিন্তু খুবই আনন্দিত এবং তারা কিন্তু তখন থেকে শিক্ষার্থীদের যে পরিশ্রম, সেই পরিশ্রমের পেছনে যে কারিগর, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক খুশি। আমাদের বাচ্চারা, শুধু আমার বাচ্চা না, আমাদের বাচ্চারা, সব বাচ্চা হচ্ছে আমাদের বাচ্চা, সবাই খুব ভালো রেজাল্ট করছে, একই রকম রেজাল্ট। আমরা সবাই খুবই খুশি এবং অনেক কৃতজ্ঞ আমাদের স্কুলের উপরে, স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উপরে এবং স্কুলের উপরে, মানে এই স্কুলের জন্য আমাদের বাচ্চাদের অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। শুনছিলেন অভিভাবকরা কি জানালেন। তো এই ছিল আমার কাছ থেকে হলিক্রস প্রাঙ্গণ থেকে সর্বশেষ সংবাদ। তন্নি। মোহনা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আমরা কিন্তু এই মুহূর্তে আছি মণিপুর পাড়া স্কুলে। এখানেও আজকে আপনি জানেন যে আজকে পরীক্ষার রেজাল্ট দিয়েছে এবং রেজাল্টের পর কিন্তু শিক্ষার্থীদের মধ্যে যে ধরনের উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে মণিপুরি পাড়া স্কুল আছে, আপনি দেখতে পাচ্ছেন যেখানে অনেক শিক্ষার্থী এবং অভিভাবক রয়েছে এবং সবার কিন্তু যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু পূরণ হয়েছে এবং প্রত্যাশার কারণে মানুষের এবং শিক্ষার্থী যারা আছে, এই শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু তাদের অভিব্যক্তি ব্যক্ত করছেন এবং যারা অভিভাবক আছে, আমরা অভিভাবকদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে এই যে 2টা বছর তারা সন্তানদের পেছনে সময় ব্যয় করেছেন এবং পরীক্ষা শেষ হওয়ার পরে তাদের মধ্যে যে উদ্বেগ এবং উৎকণ্ঠা ছিল, এই 2 মাস কিন্তু অর্থাৎ এই 60 দিনের মধ্যে তারা খুবই চিন্তিত ছিল যে সন্তানের রেজাল্টটা কেমন হবে। অ্যান্ড ফাইনালি তাদের যে আশা এবং উচ্ছ্বাস, সেটি কিন্তু প্রমাণিত হয়েছে। তারা GPA 5 পেয়েছেন এবং তাদের মনের মধ্যে এখন স্বস্তি বিরাজ করছে। এবং আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছে, মা দিবসে মাদের সবচেয়ে বড় উপহার হচ্ছে আজকে তারা GPA 5 পেয়েছেন এবং মাকে সেটা তারা উপহার দিতে পেরেছেন। আপনারা একটু অনুভূতিটা বলেন যে কেমন? পরীক্ষা দিয়েছি আলহামদুলিল্লাহ ভালো, আর আজকে রেজাল্ট দিল, অনুভূতি সত্যি খুবই ভালো, অনেক খুশি যে রেজাল্ট ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, GPA 5 পেয়েছি। আর বাবা মা অনেক কষ্ট করেছে, আজকে মা দিবস, তার জন্য মাকে একটা খুব ভালো উপহার দিতে পারছি, রেজাল্টটা, তার জন্য খুব খুশি।
জি, আপনি যেমন আপনার একটু অনুভূতিটা বলেন যে রেজাল্ট ভালো করে আপনার কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, অনেক খুশি যে বাবা মার শিক্ষকদের কষ্ট তারপর পরিশ্রমের ফলটা ভালো হয়েছে, এই জন্য আলহামদুলিল্লাহ অনেক খুশি। আপনি একটু বলবেন ভবিষ্যতে আপনার প্ল্যান কি? এখন তো ভালো রেজাল্ট করলেন, এখন ভবিষ্যতে প্ল্যান কি? ভালো রেজাল্টের পর এখন ইচ্ছা হচ্ছে খুব ভালো একটা কলেজে চান্স পাওয়া, তারপর ইনশাল্লাহ কলেজে ভালো রেজাল্ট করলে তো ইনশাল্লাহ একটা ভালো ভার্সিটিতে চান্স হবে। এটাই। আপনার যে রেজাল্টটা ভালো হলো এই অনুভূতিটা মূলত কার অবদান বেশি আপনার রেজাল্টের পিছনে? আমি মনে করি আমার বাবা মার অবদান সবচেয়ে বেশি, কারণ তারা অনেক কষ্ট করছে, হয়তো বা শারীরিক পরিশ্রমটা আমার করতে হয়েছে কিন্তু তাদেরও অনেক কষ্ট ছিল, তাতে আমারও ছিল। আমার শিক্ষকদেরকেও আমি অনেক ধন্যবাদ জানাবো আমাকে এইভাবে সবসময় আমার পাশে থাকার জন্য কিংবা সবসময় সহায়তা করার জন্য। আমরা একজন অভিভাবকের সাথে যদি কথা বলি, আপনার মেয়ে তো ভালো রেজাল্ট করেছে, আপনার অনুভূতি কি? অনুভূতি খুবই ভালো লাগছে যে ওরা বাচ্চারা অনেক পরিশ্রম করছে আর ওদের আশানুরূপ ফলাফল ওরা পেয়েছে, এই জন্য খুবই ভালো লাগছে। জি, আপনি যেমনটা শুনছিলেন যে শিক্ষার্থী এবং অভিভাবক সবাই কিন্তু খুশি, কারণ এই যে তাদের একটা প্রত্যাশিত রেজাল্ট। আপনি জানেন যে এই বছর পাশের হার কিন্তু গত বছরের চেয়ে পাশের হারের চেয়ে বেশি, অর্থাৎ তবে এ বছর গতবারের চেয়ে A+ কিন্তু তুলনামূলক একটু কমেছে, কিন্তু ওভারঅল কিন্তু পাশের হার বেড়েছে। এবং শিক্ষার্থী আপনি জানেন যে এবছর ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি, একই সাথে শুধু পাশের হারই বেশি না, মেয়েদের হচ্ছে A+ হারও বেশি। এবং মেয়েদের মধ্যে যে ধরনের উচ্ছ্বাস আমরা দেখেছি, একই ক্ষেত্রে আমরা যখন ছেলেদের সাথে কথা বলেছি ছেলেদের মধ্যেও কিন্তু আমরা একই ধরনের উচ্ছ্বাস দেখেছি। আপনি জানেন যে এবছর 20 লাখের উপরে শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এবং পাশ করেছে 16 লাখের বেশি। তবে গত বছরের চেয়ে এবছর জিপিএ কিছুটা কমে গেলেও পাশের হার কিন্তু গত বছরের চেয়ে এবছর বেড়েছে। আপনি জানেন এবছরের পাশের হার 83.04%। সবচেয়ে ভালো রেজাল্ট করেছে যশোর বোর্ড, যাদের পাশের হার 92%, এবং মাদ্রাসা বোর্ডের পাশের হার হচ্ছে 79%, কারিগরি বোর্ডের পাশের হচ্ছে 78%। আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরেছি, সব মিলিয়ে এই যে একটা ভালো রেজাল্টের যে অনুভূতি, সবার একটাই উচ্ছ্বাস, তারা যে ভালো রেজাল্টটা করেছে এটা ভবিষ্যতেও তারা ভালো রেজাল্টটা ধরে রাখতে চান এবং তাদের পরবর্তী জীবনের যে আশা এবং উদ্দীপনা যে তারা হচ্ছে তাদের পরবর্তী ধাপে এগিয়ে যেতে চান, একটা ভালো কলেজে পড়ে পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য তাদের জীবন সুন্দর করবে, এটাই কিন্তু তাদের প্রত্যাশা। তারা নিজ দেশ এবং জাতির জন্য নিজেদের নিয়োজিত করতে চায়, এমনটাই কিন্তু তাদের প্রত্যাশা। এই ছিল রাজধানী মণিপুর স্কুল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। তন্নি, মাহাজার আপনাকে ধন্যবাদ, মোহনাকেও ধন্যবাদ জানাতে চাই। দর্শক, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল নিয়ে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন রাজধানীর হোলি ক্রস এবং মণিপুর স্কুল থেকে। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই সারা দেশে চলছে বাঁধ ভাঙা উল্লাস। শিক্ষা প্রতিষ্ঠানগুলো রূপ নেয় উৎসবের প্রাঙ্গণে। নিজ নিজ প্রতিষ্ঠানে নেচে গেয়ে বাদ্য বাজিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা আনন্দ উদযাপন করছে। কাঙ্ক্ষিত ফল পেয়ে খুশি ছিল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। সহকর্মীদের তথ্যচিত্রে শুভশ্রী রায়ের প্রতিবেদন। শিক্ষা জীবনে প্রথম পাবলিক পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল পেয়ে আনন্দের জোয়ারে ভাসে শিক্ষার্থীরা। এদিন সারা দেশে এক একটি শিক্ষা প্রতিষ্ঠান যেন হয়ে ওঠে উৎসবের প্রাঙ্গণ। রোববার ফলাফল প্রকাশের পরপরই সশরীরে ফল জানতে স্কুলে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। দীর্ঘ পরিশ্রমের পর ভালো ফলের আনন্দ ভাগাভাগি করেন সহপাঠীর সঙ্গে। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার পাশের হার 84.97%। জিপিএ 5 পেয়েছে 13,197 জন। ফলাফল ঘোষণার পর উল্লাসে মাতেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। কুমিল্লায় ফলাফল হাতে পেয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, আনন্দ আর হৈহুল্লোড়ে মেতে ওঠে শিক্ষার্থীরা। প্রত্যাশিত ফলের ছাপ যেন ছিল তাদের চোখে মুখে। সন্তানের ভালো ফলে খুশি অভিভাবকরাও। কুমিল্লায় পাশের হার 79.23%। বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার 89.1%। জিপিএ 5 পেয়েছে 6,145 জন। সামনে আরো ভালো কিছু করার প্রত্যাশা জানান শিক্ষার্থীরা। দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার 78.4%। জিপিএ 5 পেয়েছে 18,105 জন। এবার পাশের হারের শীর্ষে যশোর শিক্ষা বোর্ড, যেখানে পাশের হার 92.3%। জিপিএ 5 পেয়েছে 20,760 জন। ফল ঘোষণার পর নেচে গিয়ে আনন্দে মাতেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায় ও শিক্ষক অভিভাবকদের সমন্বিত চেষ্টায় এ ফলাফল বলছেন এ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। তবে সারা দেশের সর্বনিম্ন পাশের হার সিলেটে 73.4%। জিপিএ 5 পেয়েছে 5,471 জন। এছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার 82.8%, আর 10,823 জন পেয়েছে জিপিএ 5। আর রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার 89.3%। জিপিএ 5 পেয়েছে 28,074 জন।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাশের হার 83.03%। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। পিওর ফ্রুট পাল্প থেকে শতভাগ অ্যাসেপ্টিক পদ্ধতিতে প্রস্তুত প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা মানে ফ্রুটসের গুডনেস। আর এর আগে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে তার কাছে ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ও বোর্ড চেয়ারম্যানরা। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষায় কেন ছেলেরা পিছিয়ে যাচ্ছে সে কারণ খুঁজে দেখার নির্দেশ দেন। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে। গণভবনে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমানের ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ও বোর্ড প্রধানরা। ফল ঘোষণার আগে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী সরকারগুলো ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করেছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনেছে। মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র অর্থ তুলে দিয়ে নারী শিক্ষার হার বাড়াতে তার সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, ছাত্রীদের চেয়ে ছাত্ররা কেন পিছিয়ে যাচ্ছে তা খতিয়ে দেখতে হবে। এখন থেকে আমাদেরও সেটা উদ্যোগ নিতে হবে যে কি কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে। পাশের হারের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরাই অগ্রগামী, সেটা খুব ভালো কথা, কিন্তু তারপর আমি বলবো যে এই বিষয়টার দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষায় ব্যয়কে সরকার বিনিয়োগ মনে করে। বিশ্বে প্রতিযোগিতা করার মতো শিক্ষা ব্যবস্থা গড়া তার সরকারের লক্ষ্য। শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া কখনো কোনো উন্নতি করা যায় না, এটাই বাস্তবতা। এবং সেই জন্যই আমাদের সরকার সবসময় আমরা শিক্ষাকে সব থেকে গুরুত্ব দিয়ে থাকি। আর শিক্ষায় যে অর্থটা আমরা ব্যয় করি সেটাকে আমরা ঠিক ব্যয় বলি না, এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই বলে গেছেন যে শিক্ষায় যে অর্থ ব্যয় হয় সেটা হচ্ছে বিনিয়োগ। আমরা বিনিয়োগ করি। বিশ্ব পরিমণ্ডলে প্রতিযোগিতার সাথে টিকে থাকার উপযোগী শিক্ষা ব্যবস্থায় আমরা প্রবর্তন করতে চাই। প্রাক প্রাথমিক শিক্ষাকে আরো সহজ ও আরো আনন্দময় করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রি প্রাইমারিটাও আমরা আওয়ামী লীগ সরকারই শুরু করেছে। ওই প্রি প্রাইমারির সময় ওই বাচ্চাদের হাতে খেলনার মাধ্যমেই কিন্তু তারা অনেক কিছু তৈরি করা বা অনেক কিছু শেখার সুযোগ আছে, তাদের জন্য ওই সুযোগটা তৈরি করে দেওয়া। তারা দেখবে, খেলবে, রং বিভিন্ন কালারে দেওয়া হবে এক একটা, সেইভাবে তারা শিখে যাবে। অনুষ্ঠানের শেষে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী। পরীক্ষার ২০২৪ সালের ফলাফল প্রকাশ করা হলো। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। ৭ জানুয়ারি নির্বাচনে সংকট আরও গভীর হয়েছে তা আওয়ামী লীগ উপলব্ধি করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, পরিকল্পিতভাবে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে সরকার। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। গেল ৮ মে দলের স্থায়ী কমিটির বৈঠকের আলোচনার নানা বিষয়বস্তু নিয়ে রবিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, বৈঠকে বিচার বিভাগকে ব্যবহার করে দলের নেতাকর্মীদের ফরমাইশি সাজার নিন্দা জানানোর পাশাপাশি দুর্নীতির খবর ধামাচাপা দিতে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞারও প্রতিবাদ জানানো হয়। ফিনান্সিয়াল সেক্টরটাতে আপনার সবচেয়ে বেশি দুর্নীতি চলছে। ৯১ থেকে ২০০৮ সালের মধ্যে গণতান্ত্রিক সরকার দেশের অর্থনীতির শক্ত ভিত্তি তৈরি করলেও ক্ষমতাসীনরা তা স্বীকার করতে চায় না অভিযোগ করে বলেন, আজকের উন্নয়নের নামে যা হচ্ছে তা লুট। এই সরকার পরিকল্পিতভাবে এই রাষ্ট্রকে রাষ্ট্রে পরিণত করেছে। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে, সরকারের সংকট আরো গভীর হয়েছে, এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন এবং নির্বাচন চেষ্টা না করেন তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না। বর্তমান সরকার জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে চায় অভিযোগ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি দেশের জনগণ নিয়ে রাজনীতি করে। আমরা কে কাউকে আসনে আবাসনে নিয়ে আমরা খুব ইন্টারেস্টেড না। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে আমাদের ভরসা, আমাদের পুরো আস্থা, সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি। রাজনীতিটা আমরা করি বাংলাদেশের জনগণকে নিয়ে। এই যে কারিকুলাম যেগুলো করেছে আপনার প্রাইমারি স্কুলে, সেকেন্ডারি স্কুলে, ওখানে তো যে আমার নামগন্ধ তো নাই, পারলে ওকে এখন এই খলনায়ক হিসাবেই চিহ্নিত করে আপনার সরকারে বলতে থাকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন লড়াই করছেন তার জীবনের জন্য।
পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আনা অনেক খাদ্যপণ্যে বিষাক্ত উপাদান পাওয়ার তথ্য তুলে ধরে আমদানি পণ্যের নিরাপত্তা নিশ্চিতে সরকার ব্যবস্থা নিচ্ছে না অভিযোগ করে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। দেশের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে বর্তমান তাবেদার সরকার আমদানি করা খাদ্যপণ্য যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করবে কিনা এই ব্যাপারে জনগণ যথেষ্ট সন্দিহান। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো থাকছে। অনলাইনের সাইটের লোভনীয় অফারের ফাঁদে পড়ে সর্বশান্ত কুষ্টিয়ার স্কুল ও কলেজ পড়ুয়া প্রায় 500 যুবক, কোটি কোটি টাকা লোপাট। জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে জাপা চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের কার্যক্রম চালাতে বাধা নেই। সাবরিনা মজুমদারের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জিএম কাদেরের চেয়ারম্যান পদই যেন হুমকির মুখে পড়ে। নিম্ন আদালত জাপা চেয়ারম্যানের পদে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা দিলেও হাইকোর্ট পদে ফেরান। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চ জিএম কাদেরের দায়িত্ব পালনের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দেন। একই সঙ্গে হাইকোর্টের দেয়া রুল নিষ্পত্তি করতে বলেছেন আপিল বিভাগ। জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের এমপি সাহেব, যিনি বর্তমানে বিরোধী দলীয় সংসদের নেতা, তিনি তার দলীয় কার্যক্রম সহ সকল কাজ করতে কোনো রকম বাধা নেই। উনি গঠনতন্ত্র অনুযায়ী ওনার যে ক্ষমতা আছেন এবং যে দলীয় কার্যক্রম পরিচালনার জন্য উনি আইনানুগভাবে এবং দলীয় সংগঠনের কার্য পরিচালনার জন্য চেয়ারম্যান হিসেবে অধিকারী, উনি এইসব কার্যক্রম চালাইতে পারবেন। শুনানিতে কোনো দলের চেয়ারম্যান পদ নিয়ে এভাবে উচ্চ আদালতে মামলা চলা ঠিক না, আদালতের এমন মতামত জানান আইনজীবীরা। He is the leader of the opposition. He is the chairman. He has been legally appointed chairman by the council. তার কোনো কার্যক্রম করতে বাধা নাই, কোনো অবস্থায় কোনো বাধা থাকলো না। জাতীয় পার্টির নেতা জিয়াউল হক মৃধা গেল বছরের 4 অক্টোবর জিএম কাদেরকে জাপার চেয়ারম্যান হিসেবে অবৈধ ঘোষণার ডিক্রি চেয়ে প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। আজ বিশ্ব মা দিবস। 10 মাস 10 দিন পেটে ধরা থেকে আমৃত্যু সন্তানের সবচেয়ে বড় আস্থা মা। মা মানেই নিঃস্বার্থ এক আপন পৃথিবী। মায়ের মতন কেই বা এমন ভালোবাসে। যাদের মা নেই তারাই জানে মা ছাড়া পৃথিবীতে পথ চলা কতটা কষ্টের। মায়ের শূন্যতা কেউই পূরণ করতে পারে না। মা ছাড়া জীবন যেন অর্থহীন। বিশ্বের সব মাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে মা দিবসে জান্নাতুল মোহনার প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন সজীব রহমান। বেবিটা আসলো, তারপর মা যেখানে যে 5টাতে ঘুমাতো ওখানে আমি ঘুমাই, আর এখন আমার বেবিটা আমার যেখানে ঘুমাতাম সেখানে। সব কিছুই তো নাই, মায়ের গন্ধ নাই, মায়ের হাতের রান্না নাই, মা নাই। সদ্য মা হওয়া প্রমি সন্তান পেটে থাকা অবস্থায় হারিয়েছেন মাকে। ঘরের আনাচে কানাচে মায়ের ঘ্রাণ যেন এখনো তাড়িয়ে বেড়ায় তাকে। ওই যেন ডাকছেন মা। মা খুব নরম ছিল, ধরে থাকতে খুব আরাম লাগতো। ডাকলাম মা মা, আর কথা বলে না। মা ডাকাটা সব থেকে মিস করি। যে বয়সে সবচেয়ে বেশি মাকে প্রয়োজন সেই সময়টাতেই মা ছাড়া প্রতিনিয়ত লড়াই করতে হয়েছে মুনিরাকে। যার মা নেই তিনিই বোঝেন বন্ধুর পথে একলা চলা কতটা কঠিন। যখন হাতটা ঠান্ডা হয়ে যায় এবং চোখটা যখন নামিয়ে ফেলে, তখন পুরো পৃথিবীতে মনে হচ্ছিল যে অন্ধকার নেমে আসতেছে, আর কিছু না। কোনো ভদ্রমহিলাকে যখন দেখি তার মেয়ের জন্য কাপড় পছন্দ করছে, বা কোনো মেয়েকে যখন দেখি তার মাকে জিজ্ঞাসা করছে যে আম্মু এটা কেমন, আমার আসলে তখন খুব শূন্যতা কাজ করে। বেঁচে থাকতে মার গুরুত্ব বোঝেন না অনেকে। মৃত্যুর পর হাড়ে হাড়ে টের পান কি ছায়া হয়েছিলেন মা। তাই প্রশ্ন, যদি বেঁচে থাকতেন তাহলে কি বলতেন মাকে? মাকে বলতে পারতাম, মা আই লাভ ইউ সো মাচ, মা আই এম সরি, এভরিথিং। আজকে বেঁচে থাকতো আমি অবশ্যই বলতাম আমি আমার মাকে অনেক ভালোবাসি। তো দুষ্টামি কম করি, এজন্য বলতো যে দুষ্টামি করলে চলে যাব। আমার এটাই আমি বলতাম যে আমি আর দুষ্টামি করব না। সকাল থেকে রাত অবধি যে মানুষটা স্বার্থহীনভাবে হাসি মুখে পরিবারের সবার আবদার মেটায় তারই নাম মা।
তিনি জানেন কর্তার কোন মাছ পছন্দ আর কোন সন্তানের মুরগির লেগ পিস। নিজের পছন্দ অপছন্দ করেন থোড়াই কেয়ার। নিঃস্বার্থে খেটে খাওয়া মায়েরা বিনিময়ে কেবল চান তার সন্তান থাকুক দুধে ভাতে। আমার চাওয়া পাওয়া নাই, আমার চাওয়া পাওয়া শুধু একটাই, মা বাপের দুঃখটা বুঝে এবং নিজেরা স্বাবলম্বী হয়। মা বাবার জন্য না, তাদের নিজেদের জন্য। সবসময় সন্তান সন্তানই, ওরা সবসময় ছোট, মায়ের কাছে সবসময় ছোট। কেউ কেউ মনে করেন মায়ের জন্য আলাদা দিবসের কি দরকার। এটা ঠিক, প্রতিটি দিন প্রতিটি ক্ষণই মায়ের জন্য ভালোবাসা কাজ করে। তারপরও মা বেঁচে থাকতে একটি দিন আলাদা করে মায়ের কদর কিংবা বিশেষ কিছু করা যায়, তাও কি কম আনন্দের? জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। কিশোর গ্যাং আতঙ্কে এখন রাজধানীর করাইলবাসী। একটি দুটি নয়, 4 থেকে 5টি গ্রুপ সক্রিয় হয়ে উঠেছে সেখানে। শুধু দেশীয় অস্ত্র নয়, হরহামেশাই তারা ব্যবহার করছে আগ্নেয়াস্ত্র। দেশ টিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর আরও নানা তথ্য। পুলিশ বলছে কিশোরদের বিপদগামী হওয়া ঠেকাতে কাজ করছে তারা। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জাহিদ হাসান। কারণে অকারণেই রণক্ষেত্র হয়ে ওঠে রাজধানীর করাইল। সবসময় প্রকাশ্য অস্ত্রসহ এমন মহড়া চলতে থাকে একের পর এক কিশোর গ্যাং গ্রুপের। এদের আধিপত্য বিস্তারের বলি হতে হচ্ছে বসবাসকারীদেরও। দেশীয় অস্ত্র নিয়ে মসজিদের ভিতরে যাইয়া আমার ভাই আলামিনকে তো হত্যাই করছে, নাসিরকে আহত করছে। আমার না এই যে দুই দল ইট পাথর মারে, কে কোনো কত মানুষ এক সপ্তাহ কাম করতে না ইট পরে অসুস্থ হয়ে গেছে। ওরা মারামারি করলে তো আমাদেরই সমস্যা। ওরা তো মারামারি করে, সাধারণ লোক শুধু মাইর খা, আমাদের হয়রানি হয়। এখানকার এক একটা গলিতে গড়ে উঠেছে এক একটা কিশোর গ্যাং। সব থেকে ভয়াবহ নুরু বাহিনী। প্রকাশ্য আগ্নেয়াস্ত্র নিয়ে চলাফেরা গ্যাং প্রধান নুরুর, তার প্রধান প্রতিপক্ষ রাজীব গ্রুপ, যেখানে দেশীয় অস্ত্রের রয়েছে বিরাট সম্ভার। আধিপত্য বিস্তারে শুধু অস্ত্রসহ মহড়া নয়, নিয়মিত হাতুড়ি, দা, বগি, কুড়াল সহ এরা ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়াও গলাকাটা আসিফ, ড্যান্ডি রুবেল, ককটেল রাকিবের রয়েছে আলাদা আলাদা গ্যাং। যে কিশোরদের হওয়ার কথা আগামীর বাংলাদেশ, আধিপত্য আর প্রতিশোধের রেশ কোন পথে নিচ্ছে তাদের? শুধু কি ভবিষ্যৎ, নাকি জীবনকেও বারবার ফেলছে হুমকিতে? 17 বছরের রিফাত এখন শরীরে ক্ষত নিয়ে পড়ে আছে বিছানায়। একটি ক্ষত না শুকোতেই 5টি ক্ষত যুক্ত হয় এদের শরীরে। প্রতিশোধ না নিলেও প্রতিরক্ষার স্বার্থে গ্যাং বা গ্রুপ ছাড়তে পারছে না অনেকেই। আমি যে আগে কাজটা করতাম এটা তো এখন মোটেও করি না। এটাতে তো আমরা বের হতে চাই, কিন্তু আমাদেরকে ওরা তো ওই যে 2 দিন পর পর হামলা দেয়। একের পর এক অভিযোগ আর মামলা হচ্ছে বনানী থানায়। এত কিছুর মধ্যেও এ পুলিশ কর্মকর্তার দাবি কঠোর ভূমিকায় আছেন তারা। 2 গ্রুপ অথবা বড় ভাই ছোট ভাই একটা বিষয় নিয়ে অনেক সময় মারামারি লাগে। আমরা সেই বিষয়টা আমলে নিয়ে ইতিমধ্যে আমাদের এখানে 2-3টা মামলা হয়েছে। অ্যাওয়ারনেস তৈরি করে ওদের এই ধরনের কার্যক্রম থেকে দূরে আনার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা সেই আলোকে বিট পুলিশিংয়ের মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। কিশোরদের এ দ্বন্দ্ব ছড়িয়ে পড়ছে অভিভাবকদের মধ্যেও। হামলা পাল্টা হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 2 জন। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো থাকছে। জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করতে পারল না বাংলাদেশ। বেনেট সিকান্দারের অনবদ্য ব্যাটিং, শেষ টি20তে সান্ত্বনার জয়। $100 বিনিয়োগে 110 দিনে মুনাফা দ্বিগুণ, আর $200 বিনিয়োগ করলে 140 দিনে পাবেন ডাবল। ডস্ট্রিটেড নামে এমন অনলাইনের এক সাইটের লোভনীয় অফারের ফাঁদে পড়ে সর্বশান্ত কুষ্টিয়ার স্কুল ও কলেজ পড়ুয়া অন্তত 500 যুবক। ভুয়া এই সাইটের মাধ্যমে প্রতারক চক্র হাতিয়ে নিয়েছে গ্রাহকদের কোটি কোটি টাকা। বিনিয়োগের টাকা ফেরত পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন গ্রাহকেরা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এরা সবাই কুষ্টিয়ার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি কিছু উপার্জনের আশায় তারা ডস্ট্রিটেড নামে অনলাইনের একটি সাইটে বিনিয়োগ করেন।
ওই সাইডে সর্বনিম্ন 100 থেকে সর্বোচ্চ $2000 বিনিয়োগ করে 110 দিনে দ্বিগুণ ফেরতের আশায় মূলত তারা বিনিয়োগ করেছিলেন। এর বাইরেও ছিল আরও লোভনীয় অফার। কারো মাধ্যমে এই প্ল্যাটফর্মে কেউ বিনিয়োগ করলে তিনি পাবেন অতিরিক্ত কমিশন। কয়েকদিন তারা নিয়মিত ডলার পেলেও হঠাৎই বন্ধ হয়ে যায় কথিত সেই সাইট। এতে কুষ্টিয়া মিরপুরের একই গ্রামের প্রায় 400 থেকে 500 যুবক কথিত এই সাইটে বিনিয়োগ করে পড়েছেন চরম বিপাকে। কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও চক্রটি। লাভের আশায় আমরা এটা করি, বাসা থেকে যাতে টাকা না আনা লাগতে পারে এই কারণে এই সাইটটাতে আমি 30,000 টাকা ইনভেস্ট করেছিলাম আমি 1.5 লক্ষ টাকা। মনে করেন 40,000 টাকা পাইছি, আর বাদ বাকি টাকাগুলো পাই নাই। ডোস্টিটেড নামের এই অনলাইন সাইটে রয়েছে দুটি প্যাকেজ। স্টার প্ল্যান প্যাকেজে $100 থেকে $200 বিনিয়োগে প্রতিদিন মুনাফা $1.5, আর অ্যাডভান্স প্ল্যান প্যাকেজে $200 থেকে $2,000 বিনিয়োগে মুনাফা মিলবে প্রতিদিন $2, অর্থাৎ 110 দিনে দ্বিগুণ মুনাফা। 2% করে প্রতিদিনই আসে, কিন্তু এই যে ঈদের আগ থেকে উইথড্র দিলে উইথড্রটা আর আসে না। প্রলোভনে পড়ে আমরা যে ভুল করে ফেলছি, চাচ্ছি যে আর যাতে কেউ ভুল না করে। ভুক্তভোগীদের দেওয়া তথ্য মতে ভুয়া এই অনলাইন সাইটের মডারেটর হিসেবে কাজ করেন কুষ্টিয়ার সাব্বির আহমেদ, আলমডাঙ্গার মাসুদ ও উজ্জ্বল। তবে এ বিষয়ে কথা বলতে মাসুদ ও উজ্জ্বলকে পাওয়া না গেলেও বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন সাব্বির আহমেদ। কেউ হয়তো আপনাকে একটা ভুল ইনফরমেশন দিয়েছে, ওরা যে অভিযোগটা করেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। পুলিশ বলছে অনলাইন সাইটের মাধ্যমে এ ধরনের প্রতারণাকারীদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেবেন তারা। আসলে সত্যি অর্থ তারা প্রতারিত হয়ে থাকে, বা কোনো একটা ফ্রড গ্রুপ যদি অনেককে প্রতারিত করে তাকে সর্বশান্ত করার উদ্দেশ্যে টাকা পয়সা নিয়ে থাকে, এরকম অভিযোগ পেলে অভিযোগের মেরিট অনুযায়ী আমরা অবশ্যই ব্যবস্থা নিব। অধিক মুনাফার আশায় এ ধরনের ভুয়া সাইটে বিনিয়োগ না করার পরামর্শও দিচ্ছেন পুলিশের এই কর্মকর্তা। এই ধরনের কোনো ব্যবসা বা এই ধরনের কোনো কিছুই নেই। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেশ টেলিভিশনের প্রতিবেদক কাজী শাহেদের নামে সাইবার আদালতে মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। রোববার সকালে নগরীর সাহেব বাজার 0 পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, উন্নয়ন কর্মী আরিফ ইথার, সিনিয়র সাংবাদিক আনিসুজ্জামান, শিবলি নোমান। জমি দখলে ব্যর্থ হয়ে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তাকে হয়রানির অভিযোগে রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটনের ব্যবসায়িক অংশীদার শামসুজ্জামান আউয়াল ও কাউন্সিলর তৌহিদুল হক সুমনের নামে সংবাদ প্রকাশের জেরে এই মামলা করেন কাউন্সিলর সুমন। এই মামলা না তোলা পর্যন্ত আর এই সামান্য মানুষ দেখছেন, আমরা এই মানুষগুলি নিয়ে আগামীতে আন্দোলন কিভাবে করতে হয় রাজশাহীর মানুষ তো সেটা জানে। আন্তর্জাতিক প্রসঙ্গ, জিম্মিদের মুক্তি দেওয়ার পরদিনই গাজায় যুদ্ধবিরতি সম্ভব বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন পুরো বিষয়টি নির্ভর করছে হামাসের উপর। এদিকে গেল 24 ঘন্টায় গাজার রাফাতে ইসরায়েলি হামলায় 9 শিশু সহ প্রাণ গেছে অন্তত 37 জনের। রাতভর বোমা হামলায় দেইর আল বালাহতে 9 জন এবং গাজা সিটিতে নিহত হয়েছে আরও 10 ফিলিস্তিনি। এছাড়াও জাবালিয়া শরণার্থী ক্যাম্পে কার্পেট বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। বিস্তারিত দেওয়ান মোবাশিরা হোসেনের রিপোর্টে। এ চিত্র নিত্যদিনের। প্রতিটি সকাল রাত যেন সাক্ষাৎ মৃত্যুর বিভীষিকা গাজার রাফাবাসীর। প্রিয়জন হারানোর কান্নায় প্রতিদিনই ভারী হয়ে উঠছে গাজার আকাশ। 2 স্বজনের লাশটা এতটাই বিকৃত করেছে যে তাদের শরীর থেকে মাথা আলাদা করে ফেলেছে। এটা সহ্য করা কঠিন। নারীদের প্রতি এমন বর্বরতা আগে দেখিনি। শনিবার দেইর আল বালাতে রাতভর চলে ইসরায়েলি বোমা হামলা। এ শহরে প্রাণ যায় 10 জনের, আর গাজা সিটিতে মৃত্যু হয় 9 জন ফিলিস্তিনির। উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী ক্যাম্পেও ইসরায়েলি বোমা হামলায় প্রাণ হারান বেশ কয়েকজন। ইসরায়েলি বর্বরতার মুখে উত্তরাঞ্চলের সব হাসপাতাল এখন বন্ধ হবার উপক্রম। পুরো চিকিৎসা ব্যবস্থাই এখন বন্ধ হবার পথে।
হাসপাতাল কানায় কানায় পূর্ণ, শয্যা খালি নেই, করিডোর ও হলগুলোর মেঝেতে রোগীদের চিকিৎসা চলছে। 8 মাস ধরে আমরা 24 ঘন্টা সেবা দিয়ে যাচ্ছি। গাজার চিকিৎসা ব্যবস্থা এমনিতেই দুর্বল, আর এই যুদ্ধ সেটাকে একদম ধ্বংস করে দিয়েছে। এই পরিস্থিতিতে গাজায় যুদ্ধ ও বন্দি বিনিময় ইস্যুতে নতুন করে আলোচনার কোনো অগ্রগতি নেই। এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনে করেন, হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার পরদিনই আনুষ্ঠানিক যুদ্ধবিরতি সম্ভব। পুরো বিষয়টি ফিলিস্তিনের এই সংগঠনটির ওপর নির্ভর করছে বলেও তিনি জানান। গাজার আল শিফা হাসপাতালে সন্ধান মিলেছে 3টি গণকবরের, যা থেকে উদ্ধার করা হয়েছে অন্তত 80টি মরদেহ। পুরো রাফা সীমান্ত এলাকায় থমথমে অবস্থা, চারদিকে ঘিরে রেখেছে ইসরায়েলি সাজোয়া যান। হামাসের বেশ কিছু লক্ষ্যবস্তুকে হামলার দাবি করেছে ইসরায়েল। উত্তর গাজায় কয়েক ঘন্টায় হামাসের স্থাপনায় হামলা চালানো হয়েছে। সামরিক অভিযানের জন্য আমাদের প্রস্তুতির অংশ হিসেবে জাবালিয়া থেকে মানুষজনকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনো মুহূর্তে স্থল অভিযানের শঙ্কায় ঘরবাড়ি ছাড়ছে ফিলিস্তিনিরা। দক্ষিণাঞ্চল ছেড়ে যেতে ইসরায়েলি নির্দেশনার পর এরই মধ্যে রাফা ছেড়েছে 1.5 লাখ ফিলিস্তিনি। তবে শুধু ফিলিস্তিনি নয়, রাফা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে গণমাধ্যম কর্মীদেরও। ইসরায়েলি বাহিনীর নির্দেশনার পর এই এলাকা ছেড়ে যেতে হচ্ছে আমাদের। সাংবাদিকদের জন্য এখানে কাজ করা খুবই কষ্টের। বিদ্যুৎ, ইন্টারনেট পাওয়াটা কষ্টসাধ্য, তারপরও সঠিক খবরটা পৌঁছে দিতেই হবে। রাফা ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু সাংবাদিকতা ছাড়ব না। 7 মাসে 150 সাংবাদিককে হারিয়েছি আমরা। এখন রাফা ছেড়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, তবে রাফার কাছাকাছিই থাকবো। এদিকে গাজার রাফা থেকে এভাবে জোরপূর্বক ফিলিস্তিনিদের ভিটে মাটি থেকে উচ্ছেদের নিন্দা জানিয়েছে ইউরোপের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।